উপরেই নিয়ন্ত্রণ তারা চাপিয়ে রেখেছেন, তাতে আসলে নিম্ন আদালতও কিভাবে ফাংশন করছে সেগুলোর উদাহরণ দিতে গেলে আপনারা ভয়ে আটকে উঠবেন। জামিন হওয়ার পরেও নিম্ন আদালত তো জামিন দিচ্ছেনই না, কোনো কোনো ক্ষেত্রে অভিযোগগুলো যেভাবে যে মাত্রায় যেভাবে আসুক না কেন, আইনের ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে বিচারক শুধু দেখবেন তার সামনে কোন কাগজপত্রগুলো কি ডকুমেন্ট আছে। ডকুমেন্টের বাইরে কোনো গল্প শোনার আদালতের, সেটা নিম্ন আদালত হোক কিংবা উচ্চ আদালত, তাদের এই সুযোগ নেই। তাদের সামনে কি আছে, কি উপস্থাপন করা হয়েছে, সেটার ভিত্তিতে আসলে সিদ্ধান্ত দিতে হয়। ওনারা তো এখন শুনতে বাধ্য হচ্ছেন, অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চাপের মধ্যে রয়েছেন। যখন তখন কোনো রকমের প্রক্রিয়া অনুসরণ না করে একে একে ছুটিতে পাঠানো হচ্ছে। এই প্রক্রিয়াগুলো যখন বলবৎ থাকবে তখন তো বিচারকের নিজেরই হচ্ছে নিশ্চয়তা যখন থাকবে না, তিনি আমার অধিকার বাস্তবায়নের জন্য কাজ করবেন কিভাবে। নিম্ন আদালতে জামিন দেয়নি, উচ্চ আদালতে জামিন হওয়ার পরেও জেল গেট থেকে বেরোচ্ছে না, জেলখানায় আটকে রেখেছে 5 দিন 7 দিন পর। কেন? আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। খাগড়াছড়ির একটি 5টি মামলাতে আমরা জামিন করিয়েছি একজন সাংবাদিকের, যিনি নিউজে কাজ করেছেন, এক সময় সমকালের সাংবাদিক হিসেবে কাজ করছেন, এখন খাগড়াছড়ির প্রতিনিধি। 5টি মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়। 5টি মিথ্যা মামলায় জড়ানোর পরে যখন আমরা বেল বন্ড সাবমিট করলাম, কারাগার থেকে বলা হলো 5-6 দিন পরে আরেকটা মামলা আপনার নামে আসবে, সে কারণে আমরা এখন ছাড়তে পারছি না। এবং গতকালকে খবর পেলাম আরো 5টি মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে। আদালতের স্বাধীনতা আমরা কিভাবে ব্যবহার করছি এখন? একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলার পর মামলা হচ্ছে, কেউ বলার নেই এগুলো নিয়ে। আমরা জেলখানা নিয়ে কথা যখন উঠলোই, জেলখানায় যে সিন্ডিকেট চলতো, জেলখানায় যদি আপনি একজন সুস্থ মানুষকেও কোনো কারণে 2 দিনের জন্য আটকান, হার্ডকোর ক্রিমিনাল হয়ে বের হবে ওখান থেকে, এমন একটা সিস্টেম চালু আছে দীর্ঘদিন ধরে। জেলখানার সংস্কার নিয়ে নানান আলাপ আলোচনা হয়েছে। জেল কোড সংস্কার নিয়ে, জেল কোড সেই ব্রিটিশ পিরিয়ডের 1920 শতকের দিকের জেল কোড, সেই জেল কোড নানান সময়ে নানান ড্রাফট হয়ে শুধু ঘুরছে, সেটা নিয়ে কোনো রকমের কোনো পরিবর্তন নেই। সিন্ডিকেট করে যদি আপনি ওখানে সিন্ডিকেটের হাতে যদি দায়িত্ব না দেন, হাইকোর্ট থেকে জামিন হওয়ার পরেও এই সিন্ডিকেটের কাছে টাকা না দিলে কোনোভাবে বের হওয়ার উপায় নেই। আরেকটা যেটা আপত্তিকর জায়গায়, সেটা হচ্ছে একদম উচ্চ আদালত থেকে যদি জামিনও হয়, অর্থাৎ আপিল বিভাগও যদি জামিন দেয়, জেলখানা প্রথম কাজটা করেন হচ্ছে সমস্ত বাহিনীকে ফোন করতে থাকেন, আপনাদের আরো দরকার কিনা, কোনো মামলায় একে প্রয়োজন হবে কিনা। এরকম ফোন করতে করতে দিনের পর দিন কাটানোর পর যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স না আসবে ততক্ষণ পর্যন্ত এই আসামিকে ছাড়া হবে না। উচ্চ আদালতের আদেশে লেখা থাকে, ইফ হি ইজ নট ওয়ান্টেড ইন এনি আদার কেস, তার মানে কি অলরেডি তার নামে যদি কোনো গ্রেফতারি পরোয়ানা থেকে থাকে, সে আদেশ তো জেলখানায় থাকবে। এজেন্সিগুলোর কাছে ফোন করে করে জানতে হবে কেন যে আর কোনো কিছু আপনারা গেট থেকে ধরবেন কিনা, তাকে আসবেন কিনা, আপনারা প্রয়োজন হলে আসেন, আমরা কিন্তু ছাড়বো, তাইলে যেন গেট থেকে ধরে নিয়ে যেতে পারেন। এই কালচারটা তো আওয়ামী লীগই করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কেন এই প্র্যাকটিসটা থাকবে? এতগুলো ছেলের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কথা বলছি এখন। আমার তো নিজেরই খুব লজ্জা লাগছে আইনের ছাত্র হিসেবে। আমি নিজে এই কাজগুলো করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি গত 8 মাসের মধ্যে। কি অনাচার এই জেলখানার মধ্যে, এই পুরো আইনি বিচার ব্যবস্থার মধ্যে কি ধরনের অনাচার চলছে, সেটা সবকিছু আপনাদের সামনে খুলেও বলতে পারছি না। পুরো বিভাগটার উপরে মানুষের আস্থা চলে যাবে, যে অবস্থায় আমাদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এখন। আপনার রাজনৈতিক প্রভাবের কারণে মামলা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহারের কথা আমরা বলেছি, আমরা দাবি তুলেছিলাম। রাজনৈতিক প্রভাবের কারণে এখন মামলা হচ্ছে না। এই যে সাংবাদিকের কথা বললাম, 5টা মামলা জামিন করিয়েছে, আরো 5টা মামলা দিয়েছে। এই 5টা মামলা হওয়ার পর যে বেরোতে পারবে তার তো গ্যারান্টি নেই, আরো 5টা মামলা হবে। বন্ধ করবেন কিভাবে এই অনাচারগুলো? আইন তো আইনের মতো করে চলছে না। আইন তার নিজের নিয়মে চলবে বলে ভয় দেখাতো আওয়ামী লীগ আগে, এখনো তো একই অবস্থায় আইন নিজের নিয়মেই চলতেছে। আইন জনগণের নিয়মেও চলে না, জনগণের স্বার্থের জন্য চলছে না। বমদের কথা আমাদের বন্ধু বলেছেন, বমদের আস্ত একটা জনগোষ্ঠী একটা ব্যাংক ডাকাতি করতে গেছে দনালা বন্দুক নিয়ে, এই ছিল হচ্ছে মামলার বক্তব্য। মামলার এফআইআর আমার কাছে আছে। তাদেরকে জামিনের জন্য চেষ্টা করেছি, ভয়ে কেউ আমার সাথে যোগাযোগও করে না। কাদের ভয়, কিসের ভয় বুঝতেই পারছেন। জামিন চাওয়ার মতো পরিস্থিতি পর্যন্ত নেই। একটা শিশু জন্ম নিয়েছে আদালতের মধ্যে, তো অধিকার কি শুধু আমাদের সমতলের লোকজনের? আদিবাসীদের অধিকারের এই কথাগুলো তো, যেটা পরিষ্কার করে বলেছে আমাদের বন্ধু, যে উপদেষ্টাদের বারবার করে জানানো হয়েছে, এগুলো ফরমালি জানানো হয়েছে যে অন্যায়গুলো হচ্ছে একটা আস্ত জনগোষ্ঠীর বিরুদ্ধে। পুরো ট্রাইব কিভাবে জেলে থাকে একটা মামলার পরিপ্রেক্ষিতে, এতগুলো নারী, এতগুলো শিশু সহ। নারী শিশু আমাদের আইনে তো
গত 50 বছরের প্র্যাকটিস কিংবা তারও আগে থেকে অন্যতম গ্রাউন্ড হচ্ছে আপনার জামিন পাওয়ার জন্য, যদি নারী হয়, যদি শিশু হয়, যদি বয়োবৃদ্ধ হয়, যদি অসুস্থ হয়। নারী শিশুরাও জেলে থাকবে। দোনলা বন্দুক নিয়ে আসতে একটা জনগোষ্ঠী গেছে ব্যাংক ডাকাতি করতে। সীমা থাকে আপনার এই ধরনের অনাচারগুলো করার ক্ষেত্রে। চট্টগ্রামে হরিজনদের ঘটনাগুলো নিয়ে সীমাদি আলাদা করে বলবেন। হরিজনদের গ্রেপ্তার যারা হয়েছেন কিংবা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারের এখনো পর্যন্ত মামলা ঝুলছে, জামিন চাওয়া যাচ্ছে না। কেউ জামিন চাইতে গেলেই তাকে মারধরের শিকার হতে হচ্ছে, তাকে নানা ধরনের হুমকির মধ্যে পড়ছেন। বারে আমরা একটা লক্ষ্য খুঁজে পাচ্ছি না। সরকার থেকে লয়ার দেওয়ার চেষ্টা করা হয়েছে, লিগাল এড দেওয়ার চেষ্টা করা হয়েছে, তারাও ভয়ে দাঁড়াচ্ছে না। তো কিসের মধ্যে পড়লাম? আওয়ামী লীগের সময়ও তো আমরা, এত জঘন্য ফেসিস্ট সরকারের সময়ও তো আমরা দাঁড়িয়ে জামিন চেয়েছি। এখন এই অন্তর্বর্তী সরকারের আমলে আমরা জামিনও চাইতে পারতেছি না। ধরে নিচ্ছি তারা অপরাধ করেছেন, একজন আমারই কলিগ একজন আইনজীবী হত্যার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু আইনের যে মূল স্পিরিট সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে যে সে নিরপরাধ। আপনি যদি আগে থেকেই যদি তাকে ধরে নেন অপরাধী, সে তো প্রি ট্রায়াল স্টেজে যে পরিমাণ তার জেলের মধ্যে সময় কেটে যাচ্ছে, ট্রায়াল শেষ হওয়ার পরে তাকে আর শাস্তি দিবেন কি? তার আগেই তো শাস্তি হয়ে যাচ্ছে তার। কিন্তু এরপর যদি প্রমাণিত হয় যে সেই পার্টিকুলার ব্যক্তিটি তার কোনো ঘটনার সাথে জড়িত ছিলেন না, কি ফেরত দেবেন তাকে? আপনি তার জীবন থেকে ওই সময়টুকু ফেরত দেবেন কিভাবে? টাকা দিয়ে তো সবকিছুর পরিমাপ হয় না। দুদকের কথা বলছিলাম। দুদকের একটা স্পেসিফিক ক্যারেক্টার আছে, যখন মানুষ ক্ষমতা থেকে নামে তাদের বিরুদ্ধে সব দুর্নীতির ক্ষমতা, সব প্রমাণ খুঁজে পায়। এখন যে সমস্ত দুর্নীতির কথা উঠছে, সজীব মাহমুদের পিএসজি এত কোটি কোটি টাকা দুর্নীতি করলেন, দুদকের মামলা কই? তাকে তো শুধুমাত্র অব্যাহতি দেওয়া হয়েছে শুনলাম, তাও পত্রিকায় পড়েছি। তো তাদের বিরুদ্ধে মামলা হবে কখন? এখন যারা দুর্নীতি করছেন, এই যে রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসে যারা দুর্নীতি করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কখন নেওয়া হবে? আমরা দুদককে আরো অনেক বেশি স্বাধীন এবং কার্যকর একটি প্রতিষ্ঠানের রূপান্তর দেখতে চাই। উচ্চ আদালতের ব্যবস্থাপনা নিয়ে আসলে বলেছি। ব্যবস্থাপনার জায়গায় যেটা হচ্ছে, আইন বিচারক নিয়োগের ক্ষেত্রে একটি আইন তারা করেছেন। সেই বিচারক নিয়োগের যে অধ্যাদেশটি হয়েছে, সেই অধ্যাদেশের মধ্যেও নানান ধরনের গোজামিল। সেটার ফলে বিচার ব্যবস্থা আসলে কতদূর আগাবে সে নিয়ে বিস্তারিত আলাপ অন্য পরিসরে করার জন্য তুলে রাখলাম। তবে এখনো পর্যন্ত যে নির্বাচন প্রক্রিয়া, কিভাবে আসলে বিচারপতিদের সিলেক্ট করা হচ্ছে, কোন ক্যাটাগরিতে কোন যোগ্যতার ভিত্তিতে করা হচ্ছে, এগুলো এখনো পর্যন্ত সেই পূর্বের 15 বছরের নিয়মে যেভাবে যা হয়েছে, যে নেপোটিজম গুলো চলেছে, এখনো ঠিক তাই চলছে। ফলে খুব বেশি আশাবাদী হওয়ার মতো এখনো পর্যন্ত অন্তত এই দুটো বিষয় নিয়ে, সংবিধান বলেন কিংবা আইন বিচার নিয়ে, এখনো পর্যন্ত তেমন কিছু দেখছি না। কিন্তু আমাদের করার সুযোগ আছে এবং আমাদের করতে হবেও। কারণ আমরা যে পরিস্থিতিতে, যে ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাপোর্ট করেছি, এখনো পর্যন্ত করে যাচ্ছি, তাদের দুর্বলতার কথা বলার পরেও আমরা চাইছি যে তারা কাজগুলো করুন। এইটাই তাদের ম্যান্ডেট, কিন্তু এই সংস্কারগুলো করাই কিন্তু তাদের ম্যান্ডেট। এগুলো যদি ফেল করেন তারা করতে, তাহলে তাদেরকেও কিন্তু একসময় জবাবদিহি করতে হবে। ধন্যবাদ সবাই।